আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করছো তাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বিষয়ে ধারাবাহিকভাবে ক্লাস দিয়েছিলাম। আজকে গ্রামার পার্টের চতুর্থ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা বিগত ক্লাসে তোমাদেরকে 26 পর্যন্ত সাজেশনস দিয়েছিলাম। আজকে আমরা 27 নম্বর থেকে আলোচনা শুরু করছি। সবাই খেয়াল করো আমাদের 27 নম্বর প্রশ্নটি কি রয়েছে। 27 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু পড়ি তাহলে তোমরা একটু সবাই পড়ে নাও যে হার্ডলি ডু আই গো টু দ্য নিউ মার্কেট। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ যে আন্ডারলাইন করা শব্দটি রয়েছে, আন্ডারলাইন করা শব্দটি রয়েছে তোমার হচ্ছে হার্ডলি। তো হার্ডলি কোন প্রকার? পার্টস অফ স্পেস। তো প্রথমত কথা হচ্ছে কোন শব্দের সাথে বিশেষ করে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ করা হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, তো এখানে হার্ডলি কথাটা নিঃসন্দেহে এল ওয়াই যুক্ত শব্দ এবং সেটা অ্যাডভার্ব। সো হার্ডলি কোন প্রকার পার্টস অফ স্পেস সেটা তোমাকে ধরতে বলেছে। সো এখান থেকে তুমি সহজেই ধরতে পারছো যে হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। বি নম্বর, এলওয়াই যুক্ত শব্দ পেলেই হচ্ছে তোমার অ্যাডভার্ব। তবে এলওয়াই যুক্ত একটা সতর্কতা রয়েছে। সতর্কতাটা হচ্ছে যদি তুমি কোনো নাউনের পরে এলওয়াই পাও, নাউনের পরে যদি এলওয়াই পাও সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব, বাট যদি কোনো নাউনের সাথে এলওয়াই পাই সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ধরো আমি যদি বলি লাভ, ধরো লাভ একটা নাউন, এর সাথে যদি তুমি এলওয়াই যোগ করো তাহলে হয় লাভলি। আচ্ছা, এই লাভলিটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব হলো না। কিন্তু যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই আমি দেই তাহলে সেটা হবে অ্যাডভার্ব। ধরো আমি সাকসেসফুল, সাকসেসফুল একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই সাকসেসফুলের সাথে যদি আমি এলওয়াই যোগ করি তাহলে হয় সাকসেসফুলি। তাহলে এই যে সাকসেসফুলি হলো এলওয়াই যোগ করার ফলে, মানে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে আমরা সেটা পেলাম অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই যোগ করলে করলে হয় অ্যাডজেক্টিভ। যেমন ফাদার থেকে ফাদারলি, মাদার থেকে মাদারলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি ইত্যাদি। তাহলে আমাদের মূল কথা কি দাঁড়ালো? মূল কথাটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, আর নাউন প্লাস এলওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। সো এখানে হার্ডলি এটা অবশ্যই অ্যাডজেক্টিভের সাথে একটা এলওয়াই রয়েছে। তো তোমার এটা হচ্ছে অ্যান অ্যাডভার্ব। সো আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো। আচ্ছা, 28 নম্বর প্রশ্নটিতে কি আছে দেখো। 28 নম্বর প্রশ্নটিতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই অ্যাম ড্যাশ টায়ার্ড। আমি খুবই ক্লান্ত। আমি খুবই ক্লান্ত। আচ্ছা, আমরা অর্থগুলো যদি একটু দেখে নেই এখানে কোনটার অর্থ কি। প্রথমে শব্দটা রয়েছে কোয়াইট, কুইট। আচ্ছা, কুইট, কুইট শব্দের অর্থ হচ্ছে তোমার বের হয়ে যাওয়া, বের হওয়া বা বের হয়ে যাওয়া। আচ্ছা, কোয়াইট মানে হচ্ছে তোমার সম্পূর্ণ, সম্পূর্ণ বা খুব। আচ্ছা, কোয়াইট শব্দের অর্থ শান্ত, আর এটা তো কোনো শব্দই না, কুয়েত এটা কোনো শব্দই হয় না। সো এখান থেকে আমরা অর্থটা মিলিয়ে নেই। বলছে যে আই অ্যাম ড্যাশ টায়ার্ড, আমি ক্লান্ত। আমি কতটা ক্লান্ত? আমি খুব ক্লান্ত। আই অ্যাম কোয়াইট তোমার ক্লান্ত। তো কোয়াইট শব্দের অর্থ হচ্ছে তোমার খুব ক্লান্ত। আমি আমি খুবই ক্লান্ত। আই এম কোয়াইট টায়ার্ড। আর এখানে কোয়াইট আরেকটা আছে, এটা হচ্ছে শান্ত আর কি। তো এটা হয় না, মূলত কোয়াইট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এবং সেটা অর্থ অনুসারে কোয়াইট কথাটি ব্যবহৃত হয়। বি নম্বর হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপর আসি আমরা 29 নম্বর, 29 নম্বর প্রশ্নে কি বলেছে। The children are eager to see their parents. বাচ্চারা ছিল এগার। এগার মানে আমরা জানি যে আগ্রহী বা তোমার উৎসুক। তো এখানে আগ্রহী কথাটার মানে হচ্ছে দি আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এগার শব্দটি কি মিন করছে। মানে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই, আন্ডারলাইন শব্দটি প্রতিস্থাপিত হতে পারে, কি দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আন্ডারলাইন কথাটির মানে হচ্ছে বাচ্চারা কি করছে, বাচ্চারা তাদের বাবাকে দেখার জন্য, বাবা মাকে দেখার জন্য আগ্রহী আছে, এগার আছে। এর মানে হচ্ছে তারা খুবই মানে বাচ্চারা বাবা মাকে দেখার জন্য অপেক্ষা করছে। তার মানে অ্যান্সারটা হচ্ছে ওয়েটিং, ওয়েট থেকে ওয়েটিং। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি বা করাচ্ছি, এই প্রশ্নগুলো থেকে অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই আছে, কারণ এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ এগুলো বিগত বছরের প্রশ্ন এবং এই প্রশ্নের ক্যাটাগরি অনুসারেই তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন হয়ে থাকবে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বিজ্ঞান শাখার প্রশ্ন আর কি, 14-15 সেশনের। যাই হোক, তারপরে আমাদের 30 নম্বর প্রশ্নটি আমরা দেখি। 30 নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে।
30 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে উই হ্যাড সাম ফান, দ্য আন্ডারলাইনড ওয়ার্ড, এখানে আন্ডারলাইনটা হচ্ছে তোমার ফানের নিচে। তো ফান কোন প্রকার পার্টস অফ স্পিচ? আমরা অপশনগুলো যদি একটু পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে যে প্রথমে আনকাউন্টেবল নাউন, মানে হচ্ছে যে নাউনকে গণনা করা হয় না বা যায় না। তো ফান, মজা, এটা নিঃসন্দেহে একটি আনকাউন্টেবল নাউন। নাউন তো বটেই, আনকাউন্টেবল নাউন, এটাই হচ্ছে আমাদের আনসার। আর বলেছে কাউন্টেবল নাউন, তো গণনা যোগ্য নাউন। ফানকে আমরা গণনা করি না, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর ম্যাস নাউন বলতে কোনো নাউন আমি শুনিনি বা নেই। প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তু স্থানের যে সরাসরি নাম, সেটাকে আমরা প্রপার নাউন বলে থাকি। সো এখানে তোমার কারেক্ট আনসারটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। সেখানে আমার টপিক ওয়াইজ বিষয়কে আলোচনা করে সাজেশনস দেওয়া রয়েছে। সো তোমরা সেখানে ভর্তি হলে তোমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো করতে পারবে এবং সংক্ষিপ্ত সময়ে সুন্দর একটি প্রস্তুতি তুমি নিতে পারবে। তো যাই হোক, এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি রয়েছে 31 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে? আচ্ছা, চুজ দি কারেক্ট ওয়ান। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা, এমবেডেড কোয়েশ্চেনটা কি একটু তোমাদেরকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এমবেডেড কোয়েশ্চেন, আচ্ছা এমবেডেড মানে হচ্ছে প্রতিষ্ঠিত বা তোমার মনে করো যে পরগাছা আর কি, যে আমরা বলে থাকি একটার উপর দাঁড়িয়ে থাকা। স্বাভাবিকভাবে তোমাকে যদি একটা প্রশ্ন করি, ধরো আমি তোমাকে যদি বলি যে তুমি কে, তুমি কে, এই একটা প্রশ্ন, এই প্রশ্নটার মানে ইংরেজি হচ্ছে হু আর ইউ, হু আর ইউ, এটা না, তুমি কে, এটা হচ্ছে হু আর ইউ, এটা হচ্ছে তোমার স্বাভাবিক প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা যদি কোনো একটা বাক্যের মধ্যে থাকে, ধরো আমি একটা বাক্য বলতেছি যে আমাকে বলো, আমাকে বলো, আচ্ছা আমাকে বলো তুমি কে, আমাকে বলো তুমি কে, এই যে বাক্যটা আমি বললাম, এই বাক্যটি যদি ইংরেজিতে করি তাহলে হবে হচ্ছে টেল মি, আমাকে বলো, হু ইউ আর, আমাকে বলো তুমি কে, হু ইউ আর, আমাকে বলো তুমি কে, হু ইউ আর। আচ্ছা, এই যে কথাটা আমি বললাম, দেখো তুমি কে, এটার ইংরেজি হচ্ছে হু আর ইউ, এটা আমি এখানে লিখলাম, ভালো কথা, হু আর ইউ। কিন্তু এই হু আর ইউ কথাটা যখন আমি তোমার একটা বাক্যের মধ্যে রাখলাম যে তুমি কে, এই প্রশ্নটা কিন্তু আলাদা প্রশ্ন নয়, এটা হচ্ছে আমাকে বলো এই বাক্যের মধ্যে প্রতিষ্ঠিত একটি প্রশ্ন। এখন যেহেতু এই বাক্যটি প্রতিষ্ঠিত একটি প্রশ্ন, এই প্রশ্নটির ক্ষেত্রে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে গঠন, সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট, এই যে নিয়মটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেইটা কিন্তু এখন হবে না, এখন হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আগে সাবজেক্ট তারপরে হবে ভার্ব, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। এবং এই বাক্যে তুমি কে, এটা কিন্তু মূল প্রশ্ন নয়, এখানে প্রশ্নবোধক চিহ্নই হবে না, এখানে হবে দাড়ি, ইংরেজিতে হবে ফুল স্টপ। কারণ হু আর ইউ এটা কোনো এই বাক্যে এটা প্রশ্নই না, মূল বাক্যটা হচ্ছে আমাকে বলো, মানে টেল মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার জন্য শেষে ফুল স্টপ বসেছে। তো তুমি কে, এটার ইংরেজিটা হবে হু ইউ আর, মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, যদি প্রতিষ্ঠিত হয় বা প্রশ্নটি বাক্যের মাঝখানে বসে। আমরা এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো একটু দেখি, সেটা বোধহয় এমবেডেড কোশ্চেন 31 নম্বর সাজেশনটাই। আই ডোন্ট নো, আমি জানি না, হু ইজ হি। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে প্রথম এ নম্বর বাক্যটিতে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, আই ডোন্ট নো, মূল বাক্য কিন্তু আই ডোন্ট নো, হু এটা আমার মূল বাক্য নয়, তো প্রশ্নবোধক চিহ্ন বলেছে এ দাগে, প্রশ্নবোধক চিহ্ন তো হবেই না, বি দাগেও প্রশ্নবোধক চিহ্ন বলেছে, এটা তো হবেই না, ডি দাগেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, সেটা তো হবেই না। সো সি নম্বর আমার কারেক্ট অ্যান্সার। কেন হলো সেটা একটু আলোচনা করি। আই ডোন্ট নো, আমি জানি না, হু হি ইজ, আগে দেখো সাবজেক্ট তারপরে ভার্ব, এই যে হু হি ইজ এই প্রশ্নটা, এটা কিন্তু এই আই ডোন্ট নো এই বাক্যের মধ্যে বসেছে, তার জন্য এই প্রশ্নটিকে বলা হয়ে থাকে এমবেডেড কোয়েশ্চেন বা প্রতিষ্ঠিত প্রশ্ন। সো এরকম প্রতিষ্ঠিত প্রশ্নের ক্ষেত্রে আগে সাবজেক্ট তারপরে ভার্ব ব্যবহৃত হবে এবং শেষে ফুল স্টপ বসবে যদি প্রথম বাক্যটি বা যে বাক্যের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই বাক্যটি যদি অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ হয়ে থাকে। আচ্ছা, গেল। এরপর আসো 32 নম্বর বাক্যটিতে কি বলেছে। 32 নম্বর বাক্যটিতে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য হাউস ওয়াজ ড্যাশ বিল্ডিং। ভালো কথা, এটা একটা ব্যাপার আছে, এটা হয়তো অনেকে নাও জানতে পারো। এটা হচ্ছে একটা ক্রম রয়েছে, একটা সিরিয়াল রয়েছে,
অ্যাডজেক্টিভ এর একটা ক্রম বা সিরিয়াল রয়েছে। ক্রমটা হচ্ছে প্রথমত আমরা মানে পরপর কিছু অ্যাডজেক্টিভ যদি বসাই, প্রথমত আমাদেরকে বসাতে হবে মন্তব্য, তারপরে হচ্ছে তোমার বয়স, তারপর হচ্ছে বস্তু। প্রথমে মন্তব্য, তারপরে বয়স, তারপরে বস্তু। এই সিরিয়ালটা আমাদের মেনটেন করতে হয় যদি একাধিক অ্যাডজেক্টিভের আমরা বর্ণনা দেই। ম্যাটেরিয়াল, প্রথমে হচ্ছে ওপিনিয়ন, ইংরেজিতে বলে ওপিনিয়ন, তারপর হচ্ছে এইজ, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল। এটা হচ্ছে আমাদের ইংরেজিতে অ্যাডজেক্টিভ সাজানোর নিয়ম। ফাইন, তো প্রথম অপশনটিতে বলেছে আ নাইস ওল্ড স্টোন। দেখো নাইস হচ্ছে তোমার মন্তব্য, ওল্ড হচ্ছে তোমার বয়স, আর স্টোনটা হচ্ছে বস্তু। তো আমাদের এই নম্বরেই কিন্তু ক্রমটা ঠিক আছে, কাজে এটাই অ্যান্সার। পরেরটা ঠিক নেই, কেন দেখো প্রথমে এই বলেছে মন্তব্য, তারপরে হচ্ছে বস্তু, তারপরে বলেছে বয়স, এটা হবে না। তারপরে বলেছে এটা দেখো প্রথমে বস্তু, তারপরে বয়স, তারপরে মন্তব্য, এটা হয়নি। তৃতীয়টায় বলেছে প্রথমে বয়স, তারপরে মন্তব্য, তারপরে তোমার বস্তু, এটা হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে মন্তব্য, বয়স, বস্তু। তাহলে আমাদের অ্যান্সারটা প্রথম হবে আ নাইস ওল্ড স্টোন বিল্ডিং। দ্য হাউস ওয়াজ আ নাইস ওল্ড স্টোন বিল্ডিং। আচ্ছা, এখানে আমাদেরকে একটু দেখতে হবে, এটা বিভিন্ন বইতে আমি দেখেছি যে একটু ভিন্ন রকমের উত্তর দেওয়া রয়েছে, সেটা হয়তো একটু ভুল আছে, তো সেখান থেকে আমরা আমি এটাকে কারেক্ট অ্যান্সার তোমরা একটু লিখে নিও, হয়তো তারা পরিমার্জন করে সেটা উত্তর সঠিক করবেন। বিভিন্ন বইতে আমি বিভিন্ন রকমের উত্তর দেখেছি, তবে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এ নম্বর। আচ্ছা, এরপরে দেখো 33 নম্বর প্রশ্নটি কি বলেছে। দি ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার সাহেব উইল ড্র আপ আ নিউ কন্ট্রাক্ট। জমিদার সাহেব একটি নতুন কন্ট্রাক্ট লিখবেন। এখানে তোমাকে কিন্তু অর্থটা জানতে হবে, এটা মুখস্থ পাঠ থেকে এসেছে, এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, এটাকে আমরা গ্রুপ ভার্ব বলে থাকি, মানে ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন বসে থাকে সেটা বিভিন্ন রকমের অর্থ পরিগ্রহ করে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে ড্র আপ মানে হচ্ছে লেখা, ড্র আপ মানে হচ্ছে লেখা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা হবে রাইট, মানে লেখা। অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো, দ্য ল্যান্ডলর্ড উইল ড্র আপ আ নিউ কন্ট্রাক্ট। জমিদার সাহেব একটি নতুন কন্ট্রাক্ট, নতুন একটি কন্ট্রাক্ট বা নতুন একটি তোমার চুক্তিপত্র লিখবেন, এই অর্থে তোমাকে ড্র আপ এর সিনোনিম আসতেছে রাইট। তারপর আসো 34 নম্বরটা হচ্ছে পজিটিভ ভার্ব। দেখো পজিটিভ ভার্বটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে। পজিটিভ ভার্ব, আমি আমার ব্যাচে যারা পড়ো, আমার ব্যাচে যারা তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে আছো, তারা এই টপিক নিশ্চয়ই তোমাদের আলোচনা করা হয়েছে, পজিটিভ ভার্ব। আর যারা ব্যাচের বাইরে রয়েছে বা ব্যাচে পড়োনি, তারা একটু শিখে নাও। আচ্ছা, এটা শেখানোর ক্ষেত্রে আমি তোমাকে একটা ইংলিশ একটা বাংলা ট্রান্সলেশন দিচ্ছি, বাংলা থেকে ইংরেজি করা। যেমন আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে আচ্ছা একটি গান শোনাবো, আমি তোমাকে একটি গান শোনাবো, এটা একটা বাক্য। দেখো আমি তোমাকে একটি গান শোনাবো, সাধারণত হচ্ছে শোনা ইংরেজি কি হিয়ার বা লিসেন, মানে শোনা। এখানে কিন্তু কথাটা বলেছে শোনাবো, আমি তোমাকে একটি গান শোনাবো, তার মানে কি কথাটা কিন্তু একটু কেমন হয়ে গেল না? আমি তোমাকে গান শোনাবো, আমি তোমাকে অঙ্ক করাবো, আমি তোমাকে পথ দেখাবো। ব্যাপারটা হচ্ছে কি, আমি কাউকে দেখাবো, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে শোনাবো, আমি গাইবো কিন্তু তুমি শুনবে, আর তোমাকে শোনাবো আমি। তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে একজনের কাজ অন্য জনকে দিয়ে করানো। এই যে একজনের কাজ অন্য জনকে দিয়ে করানো, এটাকেই বলা হয়ে থাকে পজিটিভ ভার্ব। বাংলায় এটাকে বলা হয়ে থাকে নিযন্ত ক্রিয়া। সো পজিটিভ ভার্বকে আমরা যদি পরিবর্তন করি, এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশনটা হবে আই শ্যাল হ্যাভ ইউ হিয়ার এ সং। আমি তোমাকে একটি গান শোনাবো। দেখো হ্যাভ ইউ হিয়ার এ সং, এই বাক্যটিকে আমরা আরেক ভাবে করতে পারতাম। এটা এভাবে বললেও হতো যে আই শ্যাল হ্যাভ আ সং হার্ড বাই ইউ। এই বাক্যটি এভাবে করলেও হতো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, খেয়াল করো, এখানে কিন্তু হিয়ার আর এখানে কিন্তু হার্ড, মানে প্রথমটা হচ্ছে তোমার V1 আর দ্বিতীয়টা হচ্ছে V3। পার্থক্যটা হচ্ছে দেখো, যদি প্রথমে ব্যক্তি আসে তাহলে V1 বসে, আর প্রথমে যদি বস্তু আসে তাহলে V3 বসে। প্রথম বাক্যটিতে ইউ ব্যক্তি আছে, তার জন্য
হিয়ার বসেছে। আর দ্বিতীয় অংশটিতে রয়েছে আগে সং এসেছে, এর জন্য V3 মানে হার্ড বসেছে। আরো একটি উদাহরণ যদি তোমাকে আমি দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন আমি তোমাকে অঙ্ক করাবো, আমি তোমাকে অঙ্ক করাবো, এটার ইংরেজি হবে I shall have you do some, আমি তোমাকে অঙ্ক করাবো। বা এটাকে যদি সামটাকে তুমি প্রথম আগে আনো তাহলে হবে I shall have some done by you, অর্থাৎ এখানে কিন্তু বস্তু আগে চলে আসছে, তার জন্য ডান বসেছে। তো পার্থক্যটা খেয়াল করতে নিশ্চয়ই পারছো যে প্রথমে যদি ব্যক্তি আসে তাহলে হবে তোমার V1, আর প্রথমে যদি বস্তু আসে তাহলে হচ্ছে তোমার হবে তোমার বস্তু যদি প্রথমে আসে তাহলে আসবে V3। তো আমাকে এখানে অপশনটা দেখতে হচ্ছে। প্রথম বাক্যটিতে বলা হয়েছে I shall have you, তাহলে এটা নিশ্চয়ই ব্যক্তি, এবং ব্যক্তি আসার কারণে এটা V1 দিয়েছে এবং এটা হচ্ছে বস্তু, তাহলে আমার আর বুঝতে বাকি নেই, এটাই কারেক্ট আনসার হওয়ার কথা। দ্বিতীয়টাই বলেছে I shall have you done this, তো নিশ্চয়ই এটা ভুল, কেননা ব্যক্তি এনে তারপর V3 বলেছে, এটা হবে না। I shall have you doing ing, প্রশ্নই ওঠে না। I shall have you does this, প্রশ্নই ওঠে না। তার মানে কারেক্ট আনসারটা এ নম্বর, ব্যক্তি আনলে প্রথমে V1 বসে। তো এই পজিটিভ ভার্বের যে নিয়মটা সবাই একটু মোটামুটি মুখস্থ করে নেবে বা একটু জেনে নেবে, ভালো করে জানা দরকার। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী প্রশ্নটি, অর্থাৎ তোমার 35 নম্বর প্রশ্নটি দেখো। আচ্ছা, কি বলেছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থর বিষয় বা জানার বিষয়। চুজ দি কারেক্ট প্রিপোজিশন। হি ইজ রিডিং, সে পড়ছে ড্যাশ মি, আমার কাছে। দেখো, কারো কাছে পড়া, কাছে পড়া ইংরেজি হচ্ছে তোমার রিড উইথ, কারো কাছে পড়া। যেমন তুমি আমার কাছে প্রাইভেট পড়ো, সেক্ষেত্রে তুমি বলবো যে আই রিড প্রাইভেট উইথ আরিফ স্যার, মানে আরিফ স্যারের কাছে আমি প্রাইভেট পড়ি। কাছে বুঝাতে টু ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিন্তু উইথ বসবে, এটাই টুইস্ট। সো এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে রিড উইথ মি, হি ইজ রিডিং উইথ মি, সে আমার কাছে পড়ছে। আর একটা ব্যাপার আছে, রিড টু কিন্তু একটা আছে, রিড টু মানে হচ্ছে পড়া দেওয়া, পড়া দেয়া, সেটাও কিন্তু হয় যে পড়া দেওয়া, কিন্তু এখানে পড়া দেওয়া মেন করছে না, মূলত মেন করছে যে আমি তার কাছে পড়তেছি, এই ক্ষেত্রে উইথ হবে। ঠিক আছে, প্রশ্নটা দেওয়া হয়েছে এই সেন্সে যে তুমি কাছে পড়া, কাছে অর্থে টু ব্যবহার করো নাকি উইথ ব্যবহার করো, সেক্ষেত্রে অবশ্যই উইথ ব্যবহার করবে, সেটার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, 36, ইজ দ্যাট মাই কি, এটা কি আমার চাবি, অর ইজ ইট ড্যাশ, নাকি এটা তোমার। আচ্ছা, ভালো কথা, এখানে কি হবে দেখো, এটার অ্যান্সার, এটার ব্যাখ্যাটা একটু জানা দরকার। সেটা হচ্ছে তোমাদের ব্যাখ্যাটা হচ্ছে এটা আমাদের পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রকমের ভাগ রয়েছে। এটা একটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে পসেসিভ। এখন এই পসেসিভের আবার ব্যাপার আছে, পসেসিভ 1, পসেসিভ 2, পসেসিভ 3, যেটাকে আমরা বলে থাকি ডাবল পসেসিভ, ট্রিপল পসেসিভ। দেখো, যেমন আমি উদাহরণ দেই, যেমন আই যদি সাবজেক্ট হয়ে থাকে, আইর অবজেক্টটা হচ্ছে মি, এর পসেসিভটা হচ্ছে মাই, ডাবল পসেসিভ হচ্ছে মাইন, আর ট্রিপল পসেসিভটা হচ্ছে অফ মাইন। যেমন দেখো, ইউ মানে হচ্ছে তুমি, অবজেক্ট হচ্ছে ইউ তোমাকে, পসেসিভ হচ্ছে ইওর মানে তোমার, ডাবল পসেসিভ হচ্ছে ইয়োর্স তোমার টি, আর ট্রিপল পসেসিভটা হচ্ছে অফ ইয়োর্স। আচ্ছা, আমি যেহেতু এই দুটোই লিখি, আরো আছে তোমার সবগুলো পার্সোনাল প্রোনাউনের এরকম ভাগ রয়েছে, তো সেক্ষেত্রে এই যে তোমার ডাবল পসেসিভ যেটা মাইন, ইয়োর্স, হার্টস, দেয়ার্স, এই কথাটা বোঝায়। মাইন মানে হচ্ছে আমার টি, যেমন আমি তোমাকে যদি বলি যে আমার টি হয় সেরা দেশ, আমার টি হয় সেরা দেশ, তাহলে আমার টি হয় মাইন ইজ দ্য বেস্ট কান্ট্রি, আমার টি হয় সেরা দেশ। দেখো, আমার টি কান্ট্রি, আমার মাইন মানে আমার টি, অনুরূপভাবে ইয়োর্স মানে তোমার টি। তো এখানে অর্থটা হচ্ছে ইজ দ্যাট মাই কি, এটা কি আমার চাবি, অর ইজ ইট ইয়োর্স, নাকি এটা তোমার টি, তো তোমার টি ইংরেজি ইয়োর্স, তাহলে কারেক্ট আনসারটা বি নম্বর অপশনে ইয়োর্স রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এই সাজেশনস গুলো কমপ্লিট করলে তোমার এডমিশন জার্নি অনেক স্মুথ হবে বলে বিশ্বাস করি। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো এবং তোমরা মনে করো যে সীমিত হলে তোমরা উপকৃত হয়েছো, তোমাদেরকে বলবো তোমরা লাইভটিকে অবশ্যই একটু শেয়ার, মানে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। যারা অনলাইন লাইভ ব্যাচে ভর্তি হতে চাও না বাট ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও,
তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যেভাবে তুমি পরবর্তী ক্লাসের আপডেটটি পেতে পারো এর জন্য বেল আইকন অবশ্যই অন করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।